আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েব সিরিজটা দেখে ফেললাম, থাম্বনেল দেখে বুঝে গেছেন কোনটার কথা বলতেছি। হ্যাঁ, হেডলাইন। হেডলাইন বলতে আমরা যেটা বুঝি, মোটা দাগে এমন একটা লাইন অথবা এমন দুইটা শব্দ বা একটা শব্দ, যেই শব্দটা সম্পূর্ণ ওই সংবাদটাকে প্রকাশ করে। ওয়েব সিরিজের ক্ষেত্রে বা নাটক বা সিনেমার ক্ষেত্রে নামটা অনেক গুরুত্বপূর্ণ। নামের সাথে যদি গল্পের কানেকশন না থাকে, চরিত্রগুলোর কানেকশন না থাকে, তাহলে দর্শক ওই গল্পে কানেক্ট হইতে পারে না, দর্শক ফিলটা করতে পারে না। সেই জায়গা থেকে বলবো যে গল্প অনুযায়ী নামটা ঠিকঠাক আছে। ওয়েব সিরিজের যে স্টোরির জনরাটা কি, আমার কাছে মনে হয়েছে এটা ক্রাইম থ্রিলার জনরার একটা কাজ। বাট আচ্ছা, পরে আমি বলতেছি, ক্রাইম থ্রিলার হইলেও এদিক সেদিক শাখা প্রশাখা অনেক দিকে চলে গেছে। ছোট্ট করে যদি আমি স্টোরি সম্পর্কে একটু ধারণা দেই, কোন রকম কোনো স্পয়লার ছাড়া, কুখ্যাত এক সন্ত্রাসী, গ্যাংস্টারও বলতে পারেন, যার নাম ইন্টারপোলেও আছে, তাকে অ্যারেস্টের ওয়ারেন্ট আছে, অ্যারেস্টের ওয়ারেন্ট জারি করা আছে। এরকম একজন সন্ত্রাসী দীর্ঘ 21 বছর যাবৎ দেশ থেকে পলায়ন করে তার নিজের অপরাধ কর্ম চালিয়ে যাচ্ছে। এর কোনো হদিস কেউ দিতে পারতেছে না, কোনোভাবেই কেউ জানে না, এবং জনগণ সব ভুলেই গেছে। আমরা তো ভুলেই যাই, তাই না? আমাদের আশেপাশে প্রতিনিয়ত কত ধরনের দুর্ঘটনা, কত ধরনের অপরাধ কর্ম, সবই তো আমরা ভুলে যাই। এই যেমন ধরেন সম্প্রতি সময়ে ঘটে যাওয়া হাদির হত্যাকাণ্ডের কথা যদি এখানে বলি। আচ্ছা, যাই হোক, ওদিকে না যাই, তারপরেও জাস্ট বোঝানোর জন্য বললাম যে এই যে একটা ঘটনা ঘটছে, এটা কিন্তু ডে বাই ডে মানুষ ভুলতে থাকবে। যদি নাও ভুলে, একেবারে ভোলা তো আসলে সম্ভব না, মনে থাকবে, কিন্তু শুরুতে আমাদের যে ভেতরে একটা অন্যরকম স্পিরিট কাজ করেছে, এইটার বিচার হইতেই হবে, এই ধরনের একটা স্পিরিট কাজ করেছে, সেটা কিন্তু ম্লান হয়ে যায়। হেডলাইনের গল্পটা এরকমই যে ওই কুখ্যাত সন্ত্রাসী 21 বছর আগে পালায় গেছে, আর এই 21টা বছর ধরে ব্যাপারটা খুব স্বাভাবিক হয়ে গেছে। দেশের জনগণ ওই ব্যাপারটা মনেই রাখে নাই, ভুলেই গেছে। এবং এই 21 বছর পরে সে আসলো নাকি গেল, অথবা এই 21 বছরের মধ্যে সে আসলে কয়বার আসছে গেছে, এই হিসাব কিন্তু কেউ রাখে নাই বা রাখার চেষ্টাও করে নাই। বরং এই হিসাব যদি কেউ একবার দুইবার করতে চেষ্টা করেছে, তাকে গুম করে ফেলা হয়েছে, বা যদি মানুষ জানেও, সেটা নিয়ে মুখ খোলে না। প্রশাসনিক সিস্টেম বলেন, সবকিছুই একটা এমন অবস্থায় আছে যে উপর থেকে কেউ একজন কলকাঠি নাড়তেছে, বা আড়াল থেকে কেউ একজন কলকাঠি নাড়তেছে। তো এরকম কেসগুলা আসলেই খুবই ক্রিটিক্যাল হয়। সম্পূর্ণ দেশের যারা হচ্ছে হর্তাকর্তা, তাদের মধ্যেই অনেক অসাধু মানুষজন থাকে। এদেরকে মানুষজন বলা আসলে উচিত না, অমানুষ। তাদের কারণে এই সমস্ত সন্ত্রাসী অপরাধী এরা কিন্তু ধরা পড়ে না, ধরা ছোঁয়ার বাইরেই থাকে। আর এই ধরা ছোঁয়ার বাইরে ততদিন থাকতে পারে যতদিন পর্যন্ত তাদের উপস্থিতি জনগণ টের না পায়। এবার জনগণ যাতে টের না পায়, তার জন্যই কিন্তু কাজ করে যায় ওই সমস্ত অসাধু লোকেরা, যারা হচ্ছে সরকারের মধ্যেই থাকে, অথবা ধরেন যে ওতপ্রোতভাবে জড়িত থাকে দেশের সিস্টেমের সাথে। অর্থাৎ আইনের লোক কিন্তু করতেছে বেআইনি কাজ আড়ালে। তো যাই হোক বন্ধুরা, এই আড়ালের ব্যাপারগুলাকে সামনে নিয়ে আসবে কারা? এই ধরনের অপরাধ কর্ম করে যারা লুকিয়ে আছে, তারা আবার দেশে আসলে পরে তাদেরকে জনসমক্ষে আনবে কারা? জনসমক্ষে আনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন? জনসমক্ষে না আসা পর্যন্ত তাদের বিচার হবে না। তারা আসলেও সেটা জনগণ যেহেতু জানে না, সো পরিস্থিতি ঠান্ডা ভাই, পকেট গরম। সিস্টেমে যারা আছে, মানে সিস্টেমের সাথে যারা জড়িত আছে, অধিকাংশই অসৎ, অসাধু, কাজেই কেউ মুখ খুলবে না। এই কনসেপ্টটা কিন্তু আসলে দারুণ। তো জনগণকে জানাতে হবে। জনগণ কিভাবে জানবে? জনগণ কি সরকারের সাথে সরাসরি টেবিলে বসে? না। জনগণ কি সন্ত্রাসীদের সাথে টেবিলে বসে? না। জনগণ বসে চায়ের স্টলে, জনগণ বসে নিজের রুমে। আর এই সমস্ত জায়গাগুলোতে একটাই মাধ্যম থাকে, গণমাধ্যম, টেলিভিশন, টিভি মিডিয়া, অথবা যখন চায়ের কাপে চুমুক দেয় তখন হাতে থাকে একটা পত্রিকা। হ্যাঁ, এই মাধ্যমকে কেন্দ্র করে, এবং এই মাধ্যমগুলো যারা আসলে সচল রাখে, যারা এই মাধ্যমগুলোর জন্য দিনরাত পরিশ্রম করে, সেখানেও সাধু অসাধু ব্যাপারটা তো আছেই, তা না হইলে তো কাজই হইতো। তো সেই মাধ্যমগুলোর সাধু অসাধু কয়েকটা ক্যারেক্টার, বিশেষ করে দুইটা ক্যারেক্টার, যে দুইটা হচ্ছে সাধু, অসাধু অনেক ক্যারেক্টার আছে, তাদের সাথে মোকাবেলা করেই এই যে 21 বছর পর একটা ক্যারেক্টার আসছে,
কুখ্যাত ক্যারেক্টার, এই কুখ্যাত ক্যারেক্টারটা যে আসছে জনগণের তো জানতে হবে, জনগণ না জানলে তো এটার বিচার হবে না, বা এর তো আবার ছুটি দিয়ে দিবে, চলে যাবে, সে ভ্যাকেশন কাটাইতে আসছে আবার ভ্যাকেশনে চলে যাবে আরেক দেশে। তো এই ব্যাপারটাকে কিভাবে জনগণের সামনে আনা যায় সেই চেষ্টাই করবে আমাদের এই মাধ্যমে কাজ করা দুইজন সম্মানিত সাধু ব্যক্তি। এবং এটা করতে যায় তারা বিভিন্ন বিপদে পড়তেছে, সেই বিপদ থেকে কিভাবে উদ্ধার হবে, সেই বিপদ থেকে উদ্ধার হয়ে আবার তারা কিভাবে সেই প্রচেষ্টা চালিয়ে যাবে, কিভাবে ওই কুখ্যাত সন্ত্রাসীকে জনসমক্ষে প্রকাশ করা যায়, তাদের পত্রিকার মাধ্যমে প্রকাশ করা যায়, এটাই হচ্ছে হেডলাইনের মূল বিষয়। 21 বছর পর দেশের মাটিতে পা রেখেছে কুখ্যাত সেই সন্ত্রাসী, এই ধরনের একটা হেডলাইন কিভাবে জনসমক্ষে আনতে পারে এবং আনার ক্ষেত্রে কত ধরনের বাধার সম্মুখীন হইতে হয়, অবশেষে কি হয়, সেই হেডলাইন কি আসলে জনতার চোখে পড়বে নাকি পড়বে না, পড়ার পরে কি হবে, সেই দুইজন সাধু ব্যক্তির জীবনে কি ঘটবে, এগুলো নিয়েই হচ্ছে মূলত এই ক্রাইম থ্রিলার জনরার হেডলাইন শিরোনামের ওয়েব সিরিজটি। তো আমি আসলে মূলত প্রশ্ন করার মাধ্যমে গল্পের স্টোরির যে মূল ভাব সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য হেডলাইন দেখতে হবে। এবার আসি অভিনয়ের প্রসঙ্গে। অভিনয় কে কেমন করলো? দেখুন বন্ধুরা, অভিনয় ব্যাপারটা হচ্ছে এরকম, একটা ওয়েব সিরিজ, নাটক বা সিনেমার ক্ষেত্রে অভিনেতারা হয় এক একজন খেলোয়াড়। এখন যেহেতু ফুটবলের মৌসুম চলতেছে, ছোট্ট করে ফুটবলের একটা উদাহরণ দিয়ে বোঝাই। সেটা হচ্ছে, ধরেন ফুটবল টিম যদি তারকায় ঠাসা থাকে, প্রত্যেকে যদি ভালোও খেলে, কিন্তু কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা যদি না দেওয়া থাকে, পেছনে যদি একজন কোচের যে ভূমিকা সেটা সঠিকভাবে সে পালন না করতে পারে, তাহলে কিন্তু সেই খেলার রেজাল্টটা আসলে কোনোভাবেই ওই তারকায় ঠাসা টিমের পক্ষে আসবে না, ভালো কিছু নাও হইতে পারে। ঠিক যেমনটা পিএসজি নামে একটা হচ্ছে ক্লাব ছিল না, ওই মেসি যেটাতে যোগ দিছিল, ওইটার মতো দশা হবে। হ্যাঁ, সেখানে তারকার অভাব নাই, কিন্তু প্রত্যেকেই যার যার মতো খেলতেছে। এরকম টিম আইপিএলেও আছে ক্রিকেটের ক্ষেত্রে। ওই যে বিরাট কোহলি যে টিমটাতে খেলতো, রয়্যাল চ্যালেঞ্জার আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। যাই হোক বন্ধুরা, এটা জাস্ট একটা উদাহরণ। যেটা বলতে চাচ্ছিলাম যে অভিনয় এখানে সবাই নিজের নিজের জায়গা থেকে যথেষ্ট ভালো করার চেষ্টা করেছে। আর এখানে যে সমস্ত তারকারা কাজ করেছে তারা খারাপ অভিনয় আসলে করতেই পারে না, প্রত্যেকটা কাজই তারা খুব গুরুত্ব দিয়েই করে। তাদের আমি আসলে এখানে কোনো ভুল দেখি না। বিশেষ করে আমি চঞ্চল চৌধুরীর কথা বলবো, অপূর্বর কথা বলতে চাই, সারিকা সাবা থেকে শুরু করে নারী ক্যারেক্টার যারা যারা করেছে। তারপর ইয়াশ রোহানের কথা কি বলবো, ইয়াশ রোহান ছেলেটার অভিনয় আমার কাছে আহামরি কোনো সময় মনে হয় নাই, তবে একেবারে ফেলে দেওয়ার মতো না। আমি এক কথায় যদি প্রকাশ করতে বলেন, বলবো যে ও কখনোই আমার মনে হয় মেইন স্ট্রিমের ওই হিরো হইতে পারবে না যেই হিরোটা আফরান নিশো হয়েছে, যেই হিরোটা একজন অপূর্ব হইতে পারছে। কিন্তু ও ওই রকম হিরো হবে না যে একেবারে ফেলনা। ইয়াশ রোহানের পারফরমেন্স আমার কাছে ঠিকঠাক লাগে, কিন্তু কখনোই আহামরি মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী বা নিশো টাইপ অ্যাক্টিং তার হয় এরকমটা আমার ফিল হয় নাই, বা অদূর ভবিষ্যতে হবে এই ধরনের কোনো আভাস আমি পাই না। তো সেই ধারাবাহিকতা সে বজায় রাখছে। হেডলাইনের এই গল্পেও তার অভিনয় ন্যাচারালি ছিল, তার অভিনয় আমার কাছে ঠিকঠাক লেগেছে। অপূর্বর কথা যদি বলি, অপূর্ব বরাবরের মতো এখানে ভালো কাজ করেছে। তারপর সারিকা সাবা, তার অভিনয় আমার বরাবরের মতো ভালোই লাগছে। তার মুখেই একটা আলাদা একটা গ্ল্যামার আছে, একটা মায়া আছে। নাটক বলি, ওয়েব সিরিজ বলি, এগুলোর জন্য সে একদম পারফেক্ট। এছাড়াও বলার মতো আরো দুজন নারী চরিত্র আছে, যে দুজন নারী চরিত্রের একজন হচ্ছে ইয়াশ রোহানের বোনের ক্যারেক্টার করছে, সে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার করছে। আমি বলবো যে আহামরি করে নাই, চলার মতোই করছে, ইয়াশ রোহানের মতোই পারফরমেন্স সে দিছে। একেবারে মার্কেবল কোনো কিছু আমি পাই নাই, ঠিকঠাক বলা যায় আর কি। অপূর্বর সাথে বেশ দারুণ একটা কেমিস্ট্রি লক্ষ্য করা গেছে আরেকটা চরিত্রের। না, অপূর্বর চরিত্রের নাম থাকে জহির। এই জহির চরিত্রের প্রেমিকা বা বউয়ের চরিত্রের কথা আমি বলতেছি না, এখানে আরেকটা চরিত্র আছে, আপনারা ওয়েব সিরিজটা দেখলে বুঝতে পারবেন। ওই চরিত্রটা যে প্লে করছে এর নামও আমি জানি না। তো ওনার অ্যাক্টিংটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। মানে যেভাবে আসলে চরিত্রটাকে লেখক প্রকাশ করেছে সে সেভাবে করতে পারছে, আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এছাড়াও আমাদের দেশের অভিনয় জগতের আরো বেশ কয়েকটা শক্তিশালী অভিনয় শিল্পীকে আপনারা এই ওয়েব সিরিজে দেখতে পারবেন, এবং দেখার সময় আপনাদের এটা ফিল হবে যে কিরে, এরা তো সচরাচর এইভাবে মাল্টিকাস্টিং এর সিনেমা নাটকে কাজ করে না, বা ওয়েব সিরিজে আসলে এদেরকে দেখা যায় না। এদেরকে সবসময় ইন্ডিভিজুয়ালি এরকম ভাবে দেখা যায় যে এরা সোলো কাজগুলো বেশি করে। যেমন বিশেষ করে অপূর্ব,
বা ইয়াশ রোহান এরা একসাথে, আবার এখানে আবার চঞ্চল চৌধুরী, পাশাপাশি আরো যে কয়েকজনের কথা আমি বলতেছি এই মুহূর্তে নাম মনে আসতেছে না, এরা সবাই এত বড় একটা টিম আপ করা, এইরকম একটা কাজ করা, এটা আসলে ভালো পরিচালক না হলে তো সম্ভব না, বা এই গল্পের রাইটার ভালো না হলে কিন্তু সম্ভব ছিল না। তো হ্যাঁ, সেইটা এখানে প্রমাণ পাইছি। এই গল্পের রাইটার সৈয়দ আহমেদ শাওকি, এবং তার সাথে আরেকজন হেল্প করছে। যাই হোক, তবে সৈয়দ আহমেদ শাওকিকে ভরসা করবে না এই ধরনের অভিনয় শিল্পী বাংলা ইন্ডাস্ট্রিতে বর্তমানে কি আছে? বিশেষ করে আমাদের আমাদের কথা বলতেছি, আমাদের নাটক ওয়েব সিরিজের জগতের কথা বলতেছি, এই মুহূর্তে নাই। কারণ কারাগারের মতন একটা কাজ সে করছে, শুধু কারাগার না, আরো কয়েকটা বেশ উল্লেখযোগ্য কাজ তার ঝুলিতে আছে। আমার তো মনে হয় মোশাররফ করিমরে যদি একটা ক্যারেক্টার দিয়ে দিত, মোশাররফ করিমও এখানে চলে আসতো। যাই হোক, ব্যাপারটা হচ্ছে ওইটাই যে শুধু অভিনয় দিয়ে একটা ওয়েব সিরিজ বা একটা এই ধরনের কাজকে দর্শক মনে একদম চিরস্থায়ী ভাবে ক্লাসিক্যাল একটা কন্টেন্ট হিসেবে জায়গা করে নেয়ার যে ব্যাপারটা, সেইটা আসলে ঘটানো এতটা সহজ বিষয় না। ছোট্ট করে ছোট্ট দুইটা ছেলে মেয়ের কথা না বললেই না, ছোট দুইটা লিলিপুট অভিনেতার দেখা মিলছে, তারা অতিমাত্রায় পাকনামির ক্যারেক্টার গুলা পাইছে। মানে এত পাকনারে ভাই, বাস্তবে কি এই ধরনের পোলাইপান আসলে এক্সিস্ট করে? না, করতে পারে, জেনারেশন আলফা তো, জেনজির পরে তো, তাই না? হইতেই পারে। তবে যাই হোক, দেখার সময় আমি অনেক জায়গায় মজা পাইছি, ডায়ালগ রাইটিং যেভাবে আসলে করছে। এবার আসি ভিজুয়াল এবং ব্যাকগ্রাউন্ড স্কোর কেমন লাগলো সেই ব্যাপারে। এক কথায় যদি প্রকাশ করতে চাই তাহলে বলবো, রকস্টার সিনেমাটা দেখছেন, একটা পশ ফিল দিছে না? কোনোভাবেই কিন্তু মনে হয়েছিল না যে এটা বাংলা সিনেমা, মনে হয়েছে যে এটা একটা ইন্টারন্যাশনাল মানের কাজ হয়ে গেছে। কিন্তু আফসোসের জায়গাটা কোথায় ছিল? আফসোসের জায়গাটা ছিল ক্যারেক্টার এস্টাবলিশ, আফসোসের জায়গাটা ছিল যে রকস্টার যে থিম নিয়ে করা, মানে রকস্টারকে নিয়ে করা, রকস্টারকে কেন্দ্র করে করা, সেই জায়গা থেকে কেমন যেন শাখা প্রশাখা গজিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। আমি যদি একজন ফ্যান হিসেবে বলি তাহলে এটা আমার মন্তব্য না, বাট আমি যদি একজন নিরপেক্ষ একজন দর্শক হিসেবে যদি আমি বলি তাহলে কিন্তু এটা আমার মন্তব্য। রকস্টার একটা উন্নত মানের, টেকনিক্যালি উন্নত মানের সিনেমা হয়েছিল, বাট গল্পের গাঁথুনিগুলা, চরিত্রের সাথে যে জাস্টিস করবে সেই ব্যাপারটাই এখানে অনেক কমতি ছিল। তো আমি বলবো যে সেই সেম থিং এই হেডলাইনের ক্ষেত্রে ঘটেছে। হেডলাইন হচ্ছে তারকায় ঠাসা একটা গল্পের ওয়েব সিরিজ, এতটা পশ, এতটা প্রিমিয়াম ফিল আপনাকে দিবে, দেখার সময় আপনার মনেই হবে না যেটা বাংলাদেশের একটা ওয়েব সিরিজ। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, হইচই এখানে পার্টনার। সো হইচই তো আসলে শুধু বাংলাদেশেরও না। সো সেই জায়গা থেকে মেকিং স্টাইল সবকিছুই আসলেই যৌথ প্রযোজনার কাজগুলো যেরকম হওয়া উচিত সেরকমই আপনাকে সম্পূর্ণ সময় জুড়ে কখনোই এটা ফিল করাবে না যে এটা একটা চিপ একটা বাজেটের কাজ। আপনার সবসময় মনে হবে প্রিমিয়াম একটা ফিল আপনি পাচ্ছেন। কালার গ্রেডিং বলেন, বিজিএম বলেন, টাইটেল ট্র্যাক বলেন, সবকিছুই টপ নচ ছিল। এবার এই ওয়েব সিরিজের সব থেকে ভালো দিক এবং সব থেকে মন্দ দিকগুলা একটু দৃষ্টিপাত করা যায়, একটু সামনে আনা যায়। দেখেন, এতক্ষণ ধরে ভালো মন্দ দিক মিশিয়েই বললাম, আবার নতুন করে কি বলবো, নতুন করে বলারও কিছু আছে। ভালো দিক যদি আমি প্রথমে বলি, সব থেকে ভালো দিক হচ্ছে ওই যে বাচ্চা দুইটা, ওই বাচ্চা দুইটার ক্যারেক্টার খুব সুন্দরভাবে লেখা হয়েছে। মানে আমার মাঝে মাঝে মনে হয়েছে যে বাচ্চা দুইটাই ওয়েব সিরিজটাকে একটু মানে বোরিং ফিল হইতো সেই জায়গা থেকে রক্ষা দিছে। হ্যাঁ, মানে আপনি একটা সময় বোরিং হন, কিন্তু এই বাচ্চা দুইটা যখনই সামনে আসে, পাকনা পাকনা কথা বলে, তখন আপনার একদিক থেকে কিছুটা বিরক্তি ফিল হইলেও আবার ভালোও লাগে, আপনার নিজের বাচ্চাকালের কথা মনে পড়ে। এই ব্যাপারটা আমার খুব পজিটিভ লাগছে। আর সচরাচর বাংলাদেশের কাজগুলোতে এই বাচ্চাদের ক্যারেক্টারগুলো এতটা ওয়েল অর্গানাইজ করে লেখা হয় না। এই ওয়েব সিরিজটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে এভাবেও আসলে পিচ্ছি পিচ্ছি পোলাপান রে ব্যবহার করা যায়। ওই দুধ ভাত বানায় রাখার যে ব্যাপারটা, হুমায়ুন আহমেদের সময় কিন্তু এরকম হইতো যে পিচ্ছি পিচ্ছি পোলাপানরে খুব দারুণ ভাবে তিনি ব্যবহার করতেন, তার লেখনীতে ওই ব্যাপারটা ছিল। কিন্তু বর্তমানের লেখকরা ওইটা ফলো করতে পারে না বা ওইটা ক্যারি করতে পারে না। সেই জায়গায় আমি বলবো যে সৈয়দ আহমেদ শাওকি দুর্দান্ত রাইটিং, তার দুর্দান্ত করেছে। সম্পূর্ণ গল্পের কথা কিন্তু বলতেছি না, শুধুমাত্র এই বাচ্চা দুইটার ক্যারেক্টারের কথা বলতেছি। তবে হ্যাঁ, যারা বাচ্চা কাচ্চাদের এই পাকনামি পছন্দ কম করেন তাদের কাছে কিন্তু আবার বোরিং লাগবে। ভালো দিকগুলোর কথা আরো বেশি বলতে গেলে কালার গ্রেডিং, ভিজুয়াল বা সিনেমেটিক যে এক্সপিরিয়েন্স, একটা পশ ফিল হওয়ার যে ব্যাপারটা, ওইটা চলে আসে। সো সেগুলো আর রিপিট করতেছি না। তো বন্ধুরা, হেডলাইন নামক এই সম্পূর্ণ ওয়েব সিরিজটাকে যদি আপনি আমাকে রেট করতে পারেন তাহলে আমি কত রেটিং দেব? আমার ব্যক্তিগত, সম্পূর্ণ এটা আমার ব্যক্তিগত, আপনাদের সাথে নাও মিলতে পারে। আমি এটাকে 10-এর মধ্যে 6 দেব।
6। ভার্ডিক্ট কি আসবে? সিনেমা হল থেকে সিনেমা রিলিজের পর ভার্ডিক্ট আসে ফ্লপ হয়েছে না হিট হয়েছে, ব্লকবাস্টার হয়েছে নাকি সেমি ব্লকবাস্টার নাকি এভারেজ। বাট আমার এই জায়গা থেকে আমি যেহেতু রিভিউ করতেছি, তো আমার এখান থেকে ভার্ডিক্ট আসবে কি বন্ধুরা, আমি বলবো যে একবার দেখার মতো, একবার দেখাই যায়, যেহেতু এখানে কিছু পজিটিভ ব্যাপার আছে যেগুলো আসলে আসলে জনগণের মধ্যে একটা মেসেজ দেয় যে হচ্ছে হ্যাঁ, মানুষের আসলে দায়িত্ববোধ আছে, দায়িত্ববোধ থাকাটা জরুরি জাতির প্রতি, বিশেষ করে যারা মাধ্যমগুলোতে কাজ করে, যাদের মাধ্যমে আমরা সংবাদ পাই। যেহেতু সম্পূর্ণ ওয়েব সিরিজটা আসলে এই মাধ্যমকে কেন্দ্র করে, যে মাধ্যমে আমরা আসলে ভালো মন্দ দেশে কি চলতেছে কি ঘটতেছে সেটা জানতে পারি, এবং এই মানুষগুলো যারা হচ্ছে এই মাধ্যমগুলোতে কাজ করে তাদের উপরে এই কত বড় একটা দায়িত্ব, কত কিছু নির্ভর করে দেশের ভালো এবং মন্দে, তাদের একটা হেডলাইন যে কতটা প্রভাব ফেলে সেই প্রসঙ্গে যেহেতু এই ওয়েব সিরিজ, সো এই ওয়েব সিরিজ আপনারা মিস করেন না, এটা একবার হইলেও আপনারা দেখেন। তবে আমি আরো বেশি খুশি হইতাম যদি এইটাকে আমার 6 না দিতে হইতো মার্ক, আর কাল্ট ক্লাসিক বলতে পারতাম। বিশেষ করে সামিউল এবং জহির এই দুইটা ক্যারেক্টারের কেমিস্ট্রি যদি জমে যেত তাহলে এই সিরিজটা একটা সার্থক সিরিজে রূপান্তরিত হইতে পারতো। আমি জানি না পরবর্তীতে কি হবে, কারণ এটার সিজন 2 এখনো আসন্ন। সিজন 2 আসার আগে আসলে খুব একটা মতামত দেওয়াও যাইতেছে না, আমার কাছে মনে হইতেছে সিজন 2-র জন্য সম্পূর্ণ আকর্ষণটাই তারা রেখে দিছে। কারণ এইখানে চঞ্চল চৌধুরীর যে ভিলেনিশ ভাই বইলাই ফেললাম, দেখছেন বেশি বক বক করলে যা হয়, মানে বলবো না কোনো ধরনের কোনো টুইস্ট আমি এখানে রিভিল করবো না, তারপর করেই ফেললাম। যাই হোক, চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা, এটাকে আরো বেশি ভয়ঙ্কর করে দেখানো যেত। ইয়াশ রোহান এবং অপূর্বর যে ক্যারেক্টার দুইটা, এই দুইটা ক্যারেক্টারের জীবনে একবার অন্ধকার নামে আসতেছে, সেই ব্যাপারটা দর্শক আরো ভালোভাবে যদি ফিল করতে পারতো। এবং যে গ্যাংস্টার বা হচ্ছে কুখ্যাত সন্ত্রাসীর কথা বললাম, 21 বছর পরে বাংলার মাটিতে পা রাখতেছে, নাকি 21 বছরের মধ্যে আরো 2-1 বার আসছে গেছে কিন্তু সেটা জনগণ জানেই না, এই ব্যাপারগুলো আরো ভালোভাবে এস্টাবলিশ করতে পারতো, বা এই ব্যাপারগুলো যাতে দর্শক ফিল করতে পারে সেই জায়গাটা নিশ্চিত করতে যদি পারতো একজন লেখক হিসেবে সৈয়দ আহমদ শাওকি বা একজন পরিচালক হিসেবে আবু সালে, তাহলে আমার কাছে মনে হয় যে এই ওয়েব সিরিজটা একটা সার্থক ওয়েব সিরিজ হয়ে যেত। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে আপনি জানান এই ওয়েব সিরিজটা কি আপনি দেখেছেন, যদি দেখে থাকেন তাহলে হেডলাইন আপনার কাছে কেমন লেগেছে, আর যদি না দেখে থাকেন তাহলে আমার এই রিভিউ দেখার পরে আপনার মনে কি এটা দেখার আগ্রহ হচ্ছে নাকি মনে হচ্ছে এটা স্কিপ করাই ভালো।